নমস্কার ভিউয়ার, স্বাগতম জানাই আপনাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডিতে। আমি দিব্যেন্দু আজ আপনার উপস্থিত হয়েছি বিশাল বড় একটা আপডেট নিয়ে। এখানে দেখতে পারেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এর তরফ থেকে কিন্তু বিশাল বড় একটা ভ্যাকেন্সির নোটিফিকেশন কিন্তু এখানে রিলিজ হয়ে গেল। এখানে সিআরপিএফ এর তরফ থেকে আপনারা যদি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, আইটিআই পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারেন। এখানে অল ইন্ডিয়ার যে কোনো ক্যান্ডিডেট মেল ফিমেল উভয় কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আমরা এই অ্যাপ্লিকেশন ফি কত লাগছে, অ্যাপ্লিকেশন মুড কী কী আছে, সিলেকশন মুড কী কী আছে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, সমস্ত কিছু বিস্তারিত তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটা স্কিপ করে দিলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু মিস হয়ে যেতে পারে। আর আপনারা যদি এরকম প্রতিনিয়ত সরকারি জব, কোম্পানি জবে আপডেট পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন। তো বেশি সময় নষ্ট করবো না, আমাদের ভিডিওটা শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পারো আমরা এখন ওপেন করেছি অফিসিয়াল নোটিফিকেশন। এই অফিসিয়াল নোটিফিকেশন তোমরা কোথা থেকে ডাউনলোড করতে বলে দিই। এই অফিসিয়াল নোটিফিকেশন তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো, এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আর এই ভিডিওটা একটু লং হতে চলেছে, কারণ 39টা পেজের এই পিডিএফটা রয়েছে। পিডিএফটা সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে ভিডিওটা একটু লং হয়ে যাবে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে দেখে নাও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, দেখে নাও। অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ফর প্যারামেডিক্যাল স্টাফ এক্সামিনেশন 2020, অর্থাৎ প্যারামেডিক্যাল স্টাফ হিসেবে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে কবে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, এখানে তোমাদের 20 জুলাই 2020 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 31 আগস্ট 2020, এবং তোমাদের যে রিটেন এক্সাম হবে, রিটেন এক্সাম 20 ডিসেম্বর 2020, অর্থাৎ ডিসেম্বরের 20 তারিখে তোমাদের রিটেন এক্সাম হতে পারে। এবার দেখে নাও এখানে তোমাদের ইন্সপেক্টর ডায়েটিশিয়ানের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা। এখানে বিএসসি হোম সায়েন্স, হোম ইকোনমিক্স উইথ নিউট্রিশন প্রভৃতি এই সাবজেক্ট নিয়ে তোমরা যদি বিএসসি করে থাকো অর্থাৎ ব্যাচেলার সায়েন্স করে থাকো তাহলে তোমরা এই ভ্যাকেন্সির ক্ষেত্রে আবেদন করতে পারো। এবার দেখো না ডিপ্লোমা ইন ডায়েটিশিয়ান ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজ, অর্থাৎ ডিপ্লোমা করে থাকতে হবে কিসের উপর, ডায়েটিশিয়ানের ওপরে। এখান থেকে নাও মিনিমাম এজ বলা আছে 18 থেকে 30 বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারো। এখানে সমস্ত কিছু এজটা কিন্তু ক্যালকুলেট করা হবে 31 আগস্ট 2020, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট যেদিন সেই দিন থেকে কিন্তু তোমাদের ডেটটা ক্যালকুলেট করা হবে। এবার দেখে নাও তারপরে একটা হচ্ছে সাব ইন্সপেক্টর স্টাফ নার্সের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 175টা। ভ্যাকেন্সিটা খুবই ভালো রয়েছে। এখানে লেভেল 6 খেলে তোমার স্যালারি আছে। এখানে তোমাদেরকে বলা আছে দেখো 12 পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও পাস দ্য 3 ইয়ার হাফ কোর্স অফ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং, অর্থাৎ 3 বছরের যে জিএনএম নার্সিং কোর্স হয় সেই নার্সিং কোর্স তোমাদের কিন্তু করে থাকতে হবে। এরপর দেখে নাও রেজিস্টার অ্যাজ এ নার্স ফ্রম নার্স অ্যান্ড মিডওয়াইফ উইথ এ সেন্ট্রাল নার্সিং কাউন্সিলিং। এছাড়াও তোমরা যদি রেজিস্টার থাকো নার্স হিসাবে সেন্ট্রাল কাউন্সিলিংয়ের কাছে তাহলে তোমরা ভ্যাকেন্সি আবেদন করতে পারো। এখানে এজ একই বলা হচ্ছে 18 থেকে 30 বছর। তারপর দেখে নাও সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফারের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টা, লেভেল 6 স্কেলের স্যালারি আছে। এখানে ইন্টারমিডিয়েট 10+2, অর্থাৎ তোমাদেরকে কিন্তু মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং উচ্চ মাধ্যমিক কিন্তু সায়েন্সে পাস করে থাকতে হবে। তারপর দেখে নাও ডিপ্লোমা ইন সার্টিফিকেট অফ 2 ইয়ার্স রেডিও ডায়াগনোস ফ্রম এ ইনস্টিটিউট দ্য সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট। এখানে কিন্তু তোমাদেরকে ডিপ্লোমা থাকতে হবে, কত বছরের, 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে কিসের ওপরে, রেডিওগ্রাফের ওপরে তোমাদেরকে ডিপ্লোমা থাকতে হবে। এখানে এজ বলা আছে 18 থেকে 30 বছর বয়স বলা আছে। এরপরে 4 নম্বর দেখে নাও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 84টা, লেভেল 5 এর স্যালারি পেয়ে যাচ্ছ। এখানে 12 পাস, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, এছাড়াও 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ফার্মাসি, তোমাদের যদি 2 বছরের ফার্মাসি কোর্স হয় সেই ফার্মাসি কোর্স যদি তোমরা করে থাকো এবং তোমাদের সরকারের কাছে যদি ফার্মাসি হিসাবে রেজিস্টার হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এই ভ্যাকেন্সির ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিট বলা আছে দেখো 20 থেকে 25 বছর, অর্থাৎ 18 থেকে 25 বছর তোমরা যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে ভ্যাকেন্সিতে আবেদন করতে পারো। এখানে সমস্ত যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেই ভ্যাকেন্সিটা এজটা কিন্তু ক্যালকুলেট করা হবে 31 আগস্ট 2020 ভিত্তিতে। এরপরে 5 নম্বর দেখে নাও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা, লেভেল 5 এর স্যালারি আছে। ইন্টারমিডিয়েট 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে মাধ্যমিক পাস এবং সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে কিসের, সায়েন্সের ওপরে। তারপর দেখে নাও ব্যাচেলার ইন ফিজিওথেরাপি, এবং 3 বছরে কিন্তু তোমাদেরকে ফিজিওথেরাপির ওপরে ডিপ্লোমা করে থাকলে তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদেরকে 20 থেকে 25 বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারো। এখানে কিন্তু এজটা ক্যালকুলেট করা হবে 1 আগস্ট 2020 ভিত্তিতে। এরপর দেখো না সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিশিয়ানের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টা, লেভেল 5 স্কেলের স্যালারি পেয়ে যাচ্ছ।
ম্যাট্রিকুলেশন উইথ সায়েন্স সাবজেক্ট ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি, তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে সায়েন্স থাকতে হবে। সায়েন্স মানে মাধ্যমিকের যে সাবজেক্টগুলো আছে সেগুলো সায়েন্স করে থাকতে হবে। এরপর দেখে নাও 20 থেকে 25 বছর বয়স হলে তোমরা ভ্যাকেন্সির ক্ষেত্রে আবেদন করতে পারো। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 64টা, লেভেল 5 এর স্যালারি পেয়ে যাচ্ছ। ম্যাট্রিকুলেশন উইথ সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের যদি মাধ্যমিক পাস হয়ে থাকো কোন রিকগনাইজ বোর্ডের আন্ডারে তাহলে তোমরা ভ্যাকেন্সি দেখতে পারো। এছাড়াও সঙ্গে দেখে নাও ডিপ্লোমা সার্টিফিকেট অ্যান্ড মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ ডিপ্লোমা থাকতে হবে কিসের উপরে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপর ডিপ্লোমা করে থাকতে হবে এবং গভর্নমেন্ট ইনস্টিটিউটের থ্রু করে থাকতে হবে। এরপরে দেখে নাও এখানে তোমার এজ লিমিট বলা আছে 20 থেকে 25 বছর, অর্থাৎ তোমার যদি বয়স হয় 20 থেকে 25 বছরের মধ্যে তাহলেই তোমরা ভ্যাকেন্সি দেখতে পারো। 8 নম্বরে দেখে নাও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইলেকট্রোকার্ডিওগ্রাফি টেকনিশিয়ানের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে একটা, লেভেল 5 এর স্যালারি পেয়ে যাচ্ছ। এখানে ম্যাট্রিকুলেশন উইথ সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি, এখানে তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও সার্টিফিকেট অ্যান্ড ইলেকট্রোকার্ডিওগ্রাফি টেকনোলজি ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট অফ অল ইন্ডিয়া কাউন্সিল, অর্থাৎ তোমাদের কিন্তু যে ইলেকট্রোকার্ডিওগ্রাফির ওপরে যে আইটিআই হয় সেই আইটিআই সার্টিফিকেট কিন্তু এখানে থাকতে হবে। এখানে তোমাদের বয়স বলা আছে দেখো 20 থেকে 25 বছর বয়স হলে তোমরা এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইলেকট্রোকার্ডিওগ্রাফি টেকনিশিয়ানের ক্ষেত্রে আবেদন করতে পারো। 9 নম্বর দেখে নাও হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট নার্সিং অ্যাসিস্ট্যান্ট মেডিসিক্স, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখে নাও 88টা, লেভেল 4 এর স্যালারি পেয়ে যাচ্ছ। তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে কিসের উপরে, সায়েন্সের উপরে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো। এছাড়াও 2 ইয়ার্স ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স ইন ফিজিওথেরাপি, অর্থাৎ 2 বছরের যদি ফিজিওথেরাপির উপর ডিপ্লোমা করে থাকো তাহলে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারো। এছাড়াও দেখো ডিজায়ারেবল 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে মানা চাওয়া হয়েছে। এখানে তোমাদেরকে বলা আছে দেখো 18 থেকে 25 বছর বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তাহলে দেখো না হেড কনস্টেবল এএনএম মিডওয়াইফের ক্ষেত্রে, অর্থাৎ হেড কনস্টেবল এএনএম যে নার্সিং হয় সেই নার্সিংয়ের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টে, লেভেল 4 এর স্যালারি পেয়ে যাচ্ছ। এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে রিকগনাইজ বোর্ডের আন্ডারে। এরপর দেখো 2 ইয়ার্স ডিপ্লোমা ইন অ্যাক্সিলারি নার্স মিডওয়াইফ ফ্রম এ ইনস্টিটিউট রিকগনাইজ বাই নার্সিং, অর্থাৎ 2 বছরের যে নার্সিং কোর্স হয়ে থাকে সেই নার্সিং কোর্স তোমাদের কিন্তু এখানে করে থাকতে হবে। এছাড়াও 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এই ট্রেডের ওপর 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে তোমাদের এজ লিমিট বলা আছে দেখে নাও 18 থেকে 25 বছর। এরপরে দেখো না হেড কনস্টেবল ডায়ালিসিস টেকনিশিয়ানের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8টা, লেভেল 4 স্কেলের স্যালারি পেয়ে যাচ্ছ। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে 2 ইয়ার্স ডিপ্লোমা আর ডায়ালিসিস টেকনিশিয়ান, অর্থাৎ 2 বছরের ডিপ্লোমা কোর্স হতে হবে কিসের উপরে, ডায়ালিসিস টেকনিশিয়ানের উপরে। এছাড়াও 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে 18 থেকে 25 বছর বয়স হলে তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারো। 12 নম্বরে দেখে নাও হেড কনস্টেবল জুনিয়র এক্স রে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 84টা, লেভেল 4 স্কেলের স্যালারি পেয়ে যাচ্ছ। ম্যাট্রিকুলেশন সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট, অর্থাৎ মাধ্যমিকের সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে এবং সেই মাধ্যমিকের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর মধ্যে সায়েন্স সাবজেক্টটা অবশ্যই থাকতে হবে। এরপরে দেখো না ডিপ্লোমা সার্টিফিকেট অফ 2 ইয়ার্স কোর্স অফ রেডিও ডায়াগনস্টিক্স ফ্রম এ ইনস্টিটিউট, অর্থাৎ তোমাদেরকে কিন্তু 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কিসের উপরে, রেডিও ডায়াগনস্টিক্সের উপরে। এখানে তোমাদেরকে এজ লিমিট বলা আছে দেখো না 20 থেকে 25 বছর। 13 নম্বর দেখো না হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5টা, লেভেল 4 স্কেলের স্যালারি পেয়ে যাচ্ছ। এখানে মাধ্যমিক পাস হতে হবে এবং সায়েন্স থাকতে হবে সাবজেক্টগুলো। এছাড়াও সার্টিফিকেট অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কোর্স গ্রান্টেড বাই এ ইনস্টিটিউট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ সার্টিফিকেট থাকতে হবে কিসের উপরে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের উপরে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের থ্রু বা স্টেট গভর্নমেন্টের থ্রু হলেই হবে। এবং ডিজায়ারেবল ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এখানে তোমার যদি ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থাকে তাহলেও কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারো। এখানে এই জিনিস বলা আছে দেখো না 20 থেকে 25 বছর। এরপরে দেখো না হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা, লেভেল 4 স্কেলের স্যালারি পেয়ে যাচ্ছ। মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে ইলেকট্রিশিয়ান ট্রেডের উপরে ডিপ্লোমা করে থাকতে হবে। এখানে বলা আছে দেখো না 20 থেকে 25 বছর বয়স হলে তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারো। 15 নম্বরে দেখে নাও হেড কনস্টেবল স্টিওয়ার্ডের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টা এবং লেভেল 4 স্কেলের স্যালারি পেয়ে যাচ্ছ। মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে ডিপ্লোমা করে থাকতে হবে ফুড সার্ভিসের উপরে, তবেই কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট বলা আছে দেখো না 18 থেকে 23 বছর বয়স বলা আছে। এখানে 1 থেকে 15 পর্যন্ত যে ভ্যাকেন্সিগুলো রয়েছিল সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু সমস্ত হেড কনস্টেবলের উপরে। এখানে তারপরে যে নিচের দিকে 16 থেকে অন্যান্য ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো মোটামুটি সবাই অ্যাপ্লাই করতে পারে, মাধ্যমিক পাসের উপরেই রয়েছে। এখানে হেড কনস্টেবল মশলাচির উপরে দেখে নাও টোটাল ভ্যাকেন্সি রয়েছে, কনস্টেবল মশলাচির উপরে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখে নাও 4টা, লেভেল 3 স্কেলের স্যালারি আছে। ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু এখানে থাকতে হবে হোটেল বা রেস্টুরেন্টে।
এখানে তোমার যদি 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তোমরা এই কনস্টেবল মার্শাল আর্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে না। এখানে এজ লিমিট বয়স দেখুন 18 থেকে 23 বছর বয়স বলা আছে। কনস্টেবল কুকের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 116টা, লেভেল 3 স্কেল স্যালারি পেয়ে যাচ্ছ। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা এই ভ্যাকেন্সির ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে 18 থেকে 23 বছর বয়স হলে তোমরা এই ভ্যাকেন্সি দেখতে পারো। এছাড়া যেখানে কুকের ক্ষেত্রে 1 বছরে কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চা হয়েছে এবং মেডিকেলি ফিট হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। কনস্টেবল সাফাই কর্মচারীর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 121টা, খুবই ভালো ভ্যাকেন্সি রয়েছে। এখানে লেভেল 3 স্কেল স্যালারি পেয়ে যাচ্ছ, ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে এবং নলেজ রিডিং রাইটিং ইংলিশ আর হিন্দি, এখানে তোমাদেরকে ইংলিশ হিন্দি লিখতে ও পড়তে জানতে হবে। এছাড়া লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু কিছু জানতে হবে। বিটুইন যেখানে 18 থেকে 23 বছর বয়স হলে তোমরা এই ভ্যাকেন্সি আবেদন করতে পারো। এবার যেখানে কনস্টেবল ধোবি ওয়াশারম্যানের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা, লেভেল 3 স্কেল স্যালারি পেয়ে যাচ্ছ, ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, নট টু লেস দ্যান 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এখানে 1 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, এর সঙ্গে মাধ্যমিক পাস থাকতে হবে, তবে তোমরা এই ভ্যাকেন্সি দেখতে পারো। এখানে এজ লিমিট বলা আছে এখানে 18 থেকে 23 বছর বয়স বলা আছে। এখানে 20 নম্বরে দেখে নাও কনস্টেবল ডব্লিউসি এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টা, লেভেল 3 স্কেলে এখানে স্যালারি পেয়ে যাচ্ছ, মাধ্যমিক পাস। এটা এক্স আর্মিরা কিন্তু এখানে আবেদন করতে পারে। এখানে কিন্তু 18 থেকে 23 বছর বয়স হলে তোমরা কনস্টেবল ডব্লিউসি এর ক্ষেত্রে আবেদন করতে পারো। এখানে দেখে নাও কনস্টেবল টেবিল বয়ের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা, লেভেল 3 স্কেলে স্যালারি পেয়ে যাচ্ছ, ম্যাট্রিকুলেশন পাস আর রিকগনাইজড বোর্ডের আন্ডারে তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, সঙ্গে 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। কিসের উপরে? কনস্টেবল টেবিল বয়ের ক্ষেত্রে। ওটা টেবিল বয়ের ক্ষেত্রে তোমরা যদি 1 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তোমরা আবেদন করতে পারো। এখানে এজ লিমিট বলা আছে দেখুন 18 থেকে 23 বছর বয়স। এরপরে দেখে নাও ভেটেরিনারির ক্ষেত্রে, ভেটেরিনারি হেড কনস্টেবলের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টা। এখানে 10+2 অর্থাৎ সায়েন্সে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, কি নিয়ে? সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে তোমরা এই ভ্যাকেন্সি দেখতে পারো। এছাড়াও ডিগ্রি অর ডিপ্লোমা সার্টিফিকেট অফ মিনিমাম 1 ইয়ার্স ডিউরেশন রিলেটেড অফ ভেটেরিনারি থেরাপিস্ট, অর্থাৎ ভেটেরিনারির ওপর যদি ডিগ্রি বা ডিপ্লোমা থাকে তাহলে তোমরা এই ভ্যাকেন্সি দেখতে পারো। এখানে এজ লিমিট বলা আছে দেখে না 18 থেকে 25 বছর বয়স বলা আছে। এছাড়াও 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে দেখো হেড কনস্টেবল ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা, লেভেল 4 স্কেলে স্যালারি পেয়ে যাচ্ছ, 10+2 অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে এবং উচ্চ মাধ্যমিক কিসের উপরে? সায়েন্সের উপরে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এই হেড কনস্টেবল ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে আবেদন করতে পারো। এখানে 2 ইয়ার্স ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স ইন ভেটেরিনারি ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে, অর্থাৎ ভেটেরিনারি ল্যাব টেকনিশিয়ানের 2 বছর যদি ডিপ্লোমা থাকে তাহলে তোমরা ভ্যাকেন্সি দেখতে পারো। এখানে এজ লিমিট বলা আছে দেখো 18 থেকে 25 বছর বয়স বলা আছে। এখানে হেড কনস্টেবল রেডিওগ্রাফের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা, 10+2 সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে কিসের উপরে? সায়েন্সের উপরে। এখানে দেখে নাও ডিগ্রি অর ডিপ্লোমা সার্টিফিকেট ইন প্রোগ্রাম ভেটেরিনারি রেডিওগ্রাফি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট। এখানে যদি তোমরা ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকো কিসের উপরে? ভেটেরিনারি রেডিওগ্রাফির উপরে, তাহলে তোমরা ভ্যাকেন্সি দেখতে পারো। এখানে এজ লিমিট বলা আছে দেখো 18 থেকে 25 বছর বয়স বলা আছে। খুবই তাড়াতাড়ি তোমাদেরকে কিন্তু এই এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এজ লিমিট সমস্ত কিছু বলতে হলো, কারণ ভিডিওটা আস্তে আস্তে ধরে ধরে বলতে গেলে অনেকটাই লং হয়ে যাবে, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর যদি অন্য কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা তোমাদেরকে সেই কমেন্টের উত্তর কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। এরপরে দেখে নাও ভ্যাকেন্সি ক্যান বি ইনক্রিজ অর ডিক্রিজ ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন। এখানে ভ্যাকেন্সিটা কিন্তু বাড়াতেও পারে বা কমাতেও পারে। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেগুলো একবার এক নজরে দেখে নেবো। এখানে যে ভ্যাকেন্সিগুলো বেরোলো, অর্থাৎ যে পোস্টে ভ্যাকেন্সি বেড়েছে সেই পোস্টের কিছু পোস্ট কোড দেওয়া আছে, সেই পোস্টগুলো তোমরা একবার দেখে নিও। এই পোস্টগুলো যখন ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমাদেরকে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টের কোড কিন্তু এখানে লিখতে হবে। এরপরে দেখে নাও যে ক্রাইটেরিয়া রয়েছে, এখানে শুধুমাত্র তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হও তাহলে তোমরা ভ্যাকেন্সি দেখতে পারো। এছাড়াও নেপালি এবং ভুটানিরাও এইখানে আবেদন করতে পারবে। এরপরে দেখে নাও যে বয়সের ক্ষেত্রে রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছে, এখানে ওবিসিরা 3 বছরের ছাড়, এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছে এবং এক্স সার্ভিসম্যানরাও কিন্তু এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছে। এখানে কিন্তু আনরিজার্ভ ওবিসিরা কোনো রকম ছাড় পাওয়া যাচ্ছে না। এছাড়া জম্মু কাশ্মীর ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা এখানে 5 বছর, 8 বছর ও 10 বছর এখানে ছাড় পেয়ে যাচ্ছে। এরপরে কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট চাওয়া হয়েছে, যেগুলো হেড কনস্টেবলের ক্ষেত্রে সেইগুলো দেখে নাও এক নজরে। এখানে আনরিজার্ভ ইডব্লিউএস এসসি এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে মেলদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার এবং চেস্ট চাওয়া হয়েছে দেখে নাও 80 এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার এক্সপেন্ড করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে চেস্ট কোনো অ্যাপ্লিকেবল নাই। এরপরে দেখে নাও দ্য মিনিমাম হাইট অফ দ্য শিডিউল কাস্ট অর্থাৎ এসটিদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার, এখানে কিন্তু মেলদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এরপরে মিনিমাম হাইট অফ দ্য ক্যান্ডিডেট অফ গোর্খা গাড়োয়ালিস, এদের যে স্পেশাল ক্যাটাগরি আছে তাদের জন্য 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এখানে রিল্যাক্সেশন ফর চেস্ট শিডিউল কাস্ট অর্থাৎ শিডিউল ট্রাইবরা এখানে কিন্তু চেস্টে কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছে। মিনিমাম চেস্ট এদিকে বলা হচ্ছে দেখো 76 থেকে 81 সেন্টিমিটার
অর্থাৎ 76 সেন্টিমিটার, ফুলিয়ে 5 সেন্টিমিটার এক্সপেন্ড। এখানে গোর্খা গাড়োয়ালির ক্ষেত্রে 28 সেন্টিমিটার এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার এখানে এক্সপেন্ড করতে হবে। এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেখে নাও। হেড কনস্টেবল যেসব পোস্টগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে দেখে নাও 1 মাইল 7 মিনিট 30 সেকেন্ডে। এখানে 1 মাইল অর্থাৎ 1600 মিটার রান হবে মেলদের ক্ষেত্রে, সেটা 7 মিনিট 30 সেকেন্ড তাদেরকে কমপ্লিট করতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে 80 মিটার রান হবে 6 মিনিটে। এবং 10 ফিটের একটা লং জাম্প হবে 3টে চান্সে। মেয়েদের ক্ষেত্রে 6 ফুটের লং জাম্প হবে 3টে চান্সে। এবং হাই জাম্প হবে 3 ফুটে 3টে চান্সে। এবং 2.5 ফিটের একটা লং জাম্প হাই জাম্প হবে ফিমেলদের ক্ষেত্রে, সেটা 3টে চান্স দেওয়া হবে। কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দেখে নাও ফর কনস্টেবলদের ক্ষেত্রে, অর্থাৎ যেসব কনস্টেবল ভ্যাকেন্সি বেরিয়েছে তাদের ক্ষেত্রে দেখে নাও আনরিজার্ভ, ইডব্লিউএস, এসসি এবং ওবিসিদের ক্ষেত্রে টোটাল এখানে হাইট চাওয়া হচ্ছে মেলদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। এখানে চেস্ট বলা হচ্ছে দেখে নাও 80 থেকে 85 সেন্টিমিটার। ফিমেলদের ক্ষেত্রে কোনো চেস্ট চাওয়া হয়নি। এখানে এসটি যারা আছো অর্থাৎ তাদের ক্ষেত্রে এখানে হাইট বলা হচ্ছে দেখে নাও মেলদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। এখানে গোর্খা গাড়োয়ালির যেসব হিলি এরিয়ার ক্যান্ডিডেট আছে তাদের জন্য 160 সেন্টিমিটার হাইট চাওয়া হচ্ছে এবং ফিমেলদের ক্ষেত্রে 147.5 সেন্টিমিটার হাইট চাওয়া হচ্ছে। যেখানে মিনিমাম হাইট অফ দ্য ক্যান্ডিডেট ফিলিং দ্য ক্যাটাগরি অফ গোর্খা গাড়োয়ালি তাদের ক্ষেত্রে 165 এবং ফিমেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। তো এইসব যে স্পেশাল ক্যাটাগরি আছো তাদের জন্য এই হাইট চার্ট দেওয়া আছে। হাইটের চার্ট তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে তোমরা নিজেরা দেখে নিও। এরপরে দেখো না এক্সামিনেশন সেন্টার নিউ দিল্লি, হায়দ্রাবাদ, গুয়াহাটি, জম্মু এইসব ডিস্ট্রিক্টগুলোতে এইসব রাজ্যগুলোতে কিন্তু তোমরা এখানে এক্সামিনেশন সেন্টার কিন্তু পেয়ে যাচ্ছ। তা তোমরা এক্সামিনেশন সেন্টারগুলো কোনখানে চুজ করবে সেটা তোমরা একবার এক নজরে নিজেরা দেখে নিও। এরপরে দেখো না এক্সামিনেশন ফি নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। এক্সামিনেশন ফি অর্থাৎ হেড কনস্টেবলের ক্ষেত্রে অর্থাৎ লেভেল 20 স্কেলের যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এখানে আনরিজার্ভ, ওবিসি এবং ইডব্লিউএস সার্টিফিকেটরা কিন্তু এখানে তাদেরকে 200 টাকা পে করতে হবে। অর্থাৎ লেভেল 20 স্কেল যেগুলো হেড কনস্টেবলের ভ্যাকেন্সি সেগুলোর ক্ষেত্রে আনরিজার্ভ, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটরা 200 টাকা পে করবে। এবং যেসব কনস্টেবলের যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আনরিজার্ভ, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটরা 100 টাকা পে করবে। এই পেটা কিসের মাধ্যমে করবে? তোমরা পোস্টাল অর্ডারের মাধ্যমে করতে পারো, আইপি এর মাধ্যমে করতে পারো, এছাড়া ব্যাংক ড্রাফের মাধ্যমে করতে পারো। এখানে এসটি, এসসি এবং এক্স সার্ভিসম্যান এবং ফিমেলদের ক্ষেত্রে কোনো রকম ফি চাওয়া হয়নি। তোমরা যদি চাও কিভাবে পোস্টাল অর্ডার আইপিও বানাতে হয় বা কীভাবে ড্রাফট বানাতে হয় বা কীভাবে ফর্মটা ফিল আপ করবো সমস্ত কিছু দেখিয়ে দেওয়ার জন্য, তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো, কীভাবে আইপিও ফিল আপ করতে হয়, কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়, সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো। এবার দেখো না হাউ টু অ্যাপ্লাইটা কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের কিন্তু এই ফর্মটা পাঠাতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট দেখে নাও 31 আগস্ট 2020, 20/7/2020 থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এবং লাস্ট ডেট 31 আগস্ট 2020। এখানে সিলেকশন প্রসিডিওরটা এক নজরে দেখে নাও। সিলেকশন প্রসিডিওর প্রথমে যেসব ক্যান্ডিডেটরা এডুকেশনাল কোয়ালিফিকেশন মিলে যাবে তারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে একবার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর তোমাদের যে পোস্টের জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন মিলছে তোমরা সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর তোমাদেরকে অফলাইনে কিন্তু অ্যাডমিট আসবে। কিসের জন্য? পিএসটি এবং পিএটির জন্য অ্যাডমিট আসবে। তো যেসব ক্যান্ডিডেট পিইটি এবং পিএসটি কোয়ালিফাই করে নেবে তাদেরকে কি নেক্সট স্টেজ রিটেন এক্সামের জন্য কিন্তু তাদেরকে ডাকা হবে। এবং রিটেন এক্সাম যেসব ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করে নেবে তাদেরকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ট্রেড টেস্টের জন্য ডাকা হবে। এবং সবার লাস্ট ডেট কিন্তু যারা ট্রেড টেস্ট বা ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলবে তাদেরকে কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য এখানে ডাকা হবে। এখানে দেখে নাও তোমাদের কিন্তু 50 নাম্বার, প্রথম পার্টে 50 নাম্বার পরীক্ষা হবে এবং সেকেন্ড পার্টে 50 নাম্বার। প্রথম পার্টে 50 নাম্বার জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি এবং জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের ক্ষেত্রে এবং ম্যাথের ক্ষেত্রে থেকে কোশ্চেন থাকবে। 50 নম্বরে কোশ্চেন হবে এবং তোমরা যে ট্রেডের ক্ষেত্রে আবেদন করবে সেই ট্রেডের জন্য 50 নম্বরে পরীক্ষা হবে। এই ভ্যাকেন্সি সম্বন্ধে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের এরকম কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সেই কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো। আর ভিডিওটা তোমাদের যেসব ক্যান্ডিডেটরা এই ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ এই ভ্যাকেন্সি অনেকদিন বাদ সিআরপিএফে এত বড় ভ্যাকেন্সি বেরোলো। তাই যেসব ক্যান্ডিডেটরা আবেদন করতে চাও তাহলে যত তাড়াতাড়ি পারো এই ভ্যাকেন্সিতে আবেদন করে দিও। আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে কীভাবে আইপিও পোস্টাল অর্ডার বানাতে হয় বা ব্যাংক ড্রাফট বানাতে হয়, কীভাবে ফর্মটা ফিল আপ করবে সমস্ত কিছু দেখিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।